আসসালামু আলাইকুম। ক্যাডেট কলেজ পরীক্ষার্থীদের জন্য শুরু হলো আজকে আমার ক্লাস। আর আমার আজকের ক্লাসে হবে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য গণিতের ছোট প্রশ্ন সমাধান। তো চলেন আমরা দেখে নেই। আমার 1 নম্বর প্রশ্ন লেখা আছে যে অঙ্ক দ্বারা কোনো সংখ্যা লেখাকে কি বলে? আমরা জানি অঙ্ক দ্বারা কোনো সংখ্যা লেখাকে অঙ্কপাতন বলে। এটার উত্তর হচ্ছে কি অঙ্কপাতন। এরপর বলা হচ্ছে 2, 3, 5, 7 অর্থাৎ 2357 সংখ্যাটিকে 3 এর স্থানীয় মান কত? অর্থাৎ আমার এইটার স্থানীয় মান কত? আমরা জানি যে প্রত্যেকটা সংখ্যায় যে অঙ্কগুলো ব্যবহার করা হয়, যেমন এই সংখ্যাটাতে 2, 3, 5, 7 ব্যবহার করা হয়েছে, এদের স্থানভেদে প্রত্যেকের আলাদা আলাদা মান আছে। সহজ করে বলে দেই, এটাকে আমরা নর্মালি গুণি একক, দশক, শতক। তার মানে এইখানে আছে আমার হলো 3 শতক। তাহলে আমার 3 এর স্থানীয় মান হচ্ছে 300। এবার প্রশ্ন আছে কোনটা সার্থক অঙ্ক নয়? এটাতে মূলত অপশন দেওয়া থাকতো। ধরেন যে ক নাম্বার অপশন দেওয়া আছে 0, খ নাম্বার অপশন দেওয়া আছে 1, গ নাম্বার অপশন দেওয়া আছে 5, ঘ নাম্বার অপশন দেওয়া আছে 7। তো সার্থক অঙ্ক নয় আমরা জানি হচ্ছে 0। আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত এটা হলো টোটাল 10টা অঙ্ক। এই 10টা অঙ্ক হচ্ছে, তার মধ্যে একটা অঙ্ক আছে 0। এই শূন্যটাকে আমরা বলি সার্থক অঙ্ক নয়, এটা হলো অভাবজ্ঞাপক অঙ্ক, অথবা আমরা বলি সাহায্যকারী অঙ্ক। 4 নম্বর প্রশ্ন লেখা আছে 2 মিলিয়ন সমান কত লক্ষ? আমরা জানি যে 10 লক্ষ সমান সমান হচ্ছে কত? 1 মিলিয়ন। 10 লক্ষ সমান যদি 1 মিলিয়ন হয়, আমার 2 মিলিয়নে এটা হবে 20 লক্ষ। এর উত্তর হবে কত? 20 লক্ষ। 5 নম্বর প্রশ্ন, মৌলিক সংখ্যা কাকে বলে? তো এটার উত্তর হিসেবে আমরা কি লিখতে পারি? আমরা জানি যে যেই সকল সংখ্যার শুধুমাত্র 2টা গুণনীয়ক থাকে, অর্থাৎ যে সকল সংখ্যাকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তা আমরা কি লিখতে পারবো? যে যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তাকে মৌলিক সংখ্যা বলে। তো এটা হলো 5 নম্বর প্রশ্ন। তো 6 নম্বর প্রশ্ন বলেছে 2 কে 1 দ্বারা 100 বার গুণ করে গুণফলের সাথে 1 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? আচ্ছা, 2 কে আমরা 1 দ্বারা 100 বার গুণন করব। 2 গুণন 1, 2 গুণন 1, এরকম করে আমরা যতবারই গুণন করি না কেন প্রত্যেকবার গুণফল আমরা কত পাবো? 2 পাবো। তার মানে 2 কে 100টা 1 দ্বারা যদি আমরা গুণন করি, তাহলে আমরা গুণফল পাবো কত? 2। এর থেকে যদি 1 বিয়োগ দেই, তাহলে আমাদের বিয়োগফল আসবে 1। এটা হলো এর উত্তর। 7 নম্বর বলেছে -6 এর পূর্ববর্তী সংখ্যা কত? আচ্ছা, এটা বোঝার জন্য আমরা একটা সংখ্যা রেখা আঁকি প্রথমে। এটা একটা আমার সংখ্যা রেখা, এটা 0, এটা 1, 2, 3, এটা হচ্ছে -1, -2, -3। একটা জিনিস খেয়াল করে দেখেন, পূর্ববর্তী সংখ্যা মানে হচ্ছে আগের সংখ্যা। দেখেন এইখানে -3 এর আগের সংখ্যা হচ্ছে -2, -2 এর আগের সংখ্যা হচ্ছে -1। তার মানে সংখ্যা রেখায় পূর্ববর্তী সংখ্যা বলতে বোঝানো হচ্ছে যে আমার ডান দিকের সংখ্যা কোনটা। তাহলে একটা সংখ্যা রেখায় আমি আবার একটা সংখ্যা রেখা আঁকলাম। এটাতে হচ্ছে 0, এটাতে -5, এটাতে -6। খেয়াল করে দেখেন -6 এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে -5। অর্থাৎ যে যখন কোনো একটা প্রশ্ন করে বলা হবে মাইনাস, বিশেষ করে কি মাইনাস, যে অর্থাৎ আমার হাতের বাম পাশে সংখ্যা রেখায় যেখানে 0 আছে তার হাতের বাম পাশের সংখ্যাগুলো লিখে, অর্থাৎ -1, -2, -3, -80, -70 এগুলো লিখে যদি বলে যে তার পূর্ববর্তী সংখ্যা কত, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, তার যে সংখ্যাটা আমাকে বলেছে তার আগে ঠিক 0 থেকে যে সংখ্যাটা আমার বাম দিকে গিয়েছে, এই সংখ্যাগুলো আমার 0 থেকে বাম দিকে গিয়েছে, কিন্তু আমাকে সংখ্যা বলেছে -6। যখন বলবে পূর্ববর্তী সংখ্যা কত, তাহলে আমাকে নিতে হবে যে -6 এর ডান পাশে ঠিক কোন সংখ্যাটা আছে। ডান পাশে আছে -5। তো এর উত্তর হচ্ছে আমার -5। ওকে, আমার পরের প্রশ্ন 8 নম্বর,
-8 মাইনাস প্রথম বন্ধনী 15 এর মান কত? তাহলে আমরা বীজগণিতে শিখেছি যে -8, এইখানে যে মাইনাস আর 15 এর সামনে প্লাস আছে, এই দুটো গুণ করলে হবে -15। তো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি -15 এবং -8 ইকুয়াল টু হবে -23। 9 নম্বর প্রশ্ন, 200 টাকা ব্যাংকে জমা রাখা হলো, উপযুক্ত চিহ্ন সহ লিখো। দেখেন, আমি যখন কোনো টাকা কোথাও জমা রাখবো সেটার সামনে আমার প্লাস হবে, অথবা আমার কাছে যদি কোনো টাকা থাকে সেটাও প্লাস। কিন্তু কেউ যদি আমার কাছে কোনো টাকা পায়, মানে আমি ঋণী থাকি, তখন সেটা তার সেই সংখ্যার সামনে আমাকে মাইনাস বসাইতে হবে। ধরেন বলা হলো যে আপনি 200 টাকা ব্যাংক থেকে নিয়েছেন, তাহলে উপযুক্ত চিহ্ন সহ লিখবেন। আপনি 200 টাকা ব্যাংক থেকে নিয়েছেন মানে ব্যাংক আপনার থেকে 200 টাকা পাবে, অর্থাৎ আপনি ঋণী অবস্থায় আছেন, তখন এই চিহ্নটা হয়ে যায় তো মাইনাস। তো আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে কত? 200। 10 নম্বর প্রশ্ন বলেছে 1 2 3 ডট ডট ডট, এগুলো কি ধরনের সংখ্যা? 1 2 3 ডট 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 এগুলো আমাদের সবগুলো স্বাভাবিক সংখ্যা, এগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। ওকে, এই হলো আমার 10 নম্বর পর্যন্ত। 11 নম্বর প্রশ্ন বলেছে কোনটা বৃদ্ধি অর্থে সঠিক? অপশন আছে লাভ, ক্ষতি, হ্রাস এবং ব্যয়। দেখেন, বৃদ্ধি অর্থে মানে আপনার বেশি হয়েছে, মানে হলো আপনার লাভ হয়েছে, সেটা হচ্ছে ক নম্বর উত্তর। 12 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনটি? সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1, কারণ আমরা একটা সংখ্যা রেখায় দেখি যে মাঝখানে 0 থাকে, তারপরে -1 থাকে, এইদিকে থাকে +1। এই 0 এর পরেই যে -1 আছে, এটাই সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আপনি এদিকে যতই যাবেন ততই এই ঋণাত্মক সংখ্যার মান কমবে। ওকে, সংখ্যা রেখার বাম দিকে কি ধরনের সংখ্যা বসে? আচ্ছা, এটার উত্তর 12 নম্বর প্রশ্নেই আছে। এটা যদি একটা সংখ্যা রেখা হয়, সংখ্যা রেখার ডান পাশ হচ্ছে এটা আর বাম পাশ হচ্ছে এটা। আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে ঋণাত্মক সংখ্যা বসে, তো এর উত্তর হচ্ছে কি? ঋণাত্মক। যে সংখ্যা রেখার বাম পাশে সবসময় ঋণাত্মক সংখ্যা বসে। 14 নম্বর প্রশ্ন, জোড় মৌলিক সংখ্যা কোনটি? আমরা জানি যে মৌলিক সংখ্যা পৃথিবীতে যতগুলো আছে সবগুলোই বিজোড় মৌলিক সংখ্যা, শুধুমাত্র একটা সংখ্যা জোড় আছে, সেটা হলো 2। অর্থাৎ 2 এমন একটা জোড় সংখ্যা যেটা একই সাথে মৌলিক সংখ্যা। কারণ কি? 2কে আমরা শুধুমাত্র 1 এবং 2 দ্বারা ভাগ করতে পারি। তো 2 একটা জোড় সংখ্যা হলেও এর গুণনীয়ক আছে অনলি 2টা। আর আমরা জানি যে সংখ্যার গুণনীয়ক 1 এবং সংখ্যাটি নিজে হয়, অন্য কোনো সংখ্যা ছাড়া 2কে ভাগ করা যাবে না। কাজে এটা একটা সেটা হচ্ছে কি হবে? মৌলিক সংখ্যা হবে। কাজে 2 একটা মৌলিক সংখ্যা। 15 নম্বর প্রশ্ন বলেছে প্লাস বি এর যোগাত্মক বিপরীত সংখ্যা কোনটি? খেয়াল করে দেখেন, এটা হলো প্লাস চিহ্ন এবং এটা হলো বি চিহ্ন। কখনো কোনো প্লাস এ +1 এরকম কোনো সংখ্যার যদি যোগাত্মক বিপরীত সংখ্যা চায়, তার উত্তর হচ্ছে যোগাত্মক বিপরীত বলতে এই চিহ্নটা বিপরীত করে দেবেন, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস করে দিবেন, এটা হলো -বি। 16 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে প্লাস চিহ্নযুক্ত রাশিকে কি বলে? যে কোনো চিহ্ন, যে কোনো একটা রাশির সামনে যদি প্লাস থাকে, এই চিহ্নটাকে আমরা ধনাত্মক বলি। এই চিহ্নটাকে আমরা কি বলি? যে ধনাত্মক রাশি বলে এটাকে। অথবা আমরা আরেকটা বলতে পারি, সেটা হলো বলে যে অঋণাত্মক, অর্থাৎ প্লাস চিহ্নযুক্ত কোনো রাশিকে আমরা অঋণাত্মক রাশি বলতে পারি। 17 নম্বর বলেছে যে সার্থক অঙ্ক কয়টি? দেখেন, আমাদের দশমিক পদ্ধতিতে 0 থেকে 10 পর্যন্ত 10টা সার্থক অঙ্ক আছে। 17 নম্বর প্রশ্ন, সার্থক অঙ্ক কয়টি? সার্থক অঙ্ক হচ্ছে 9টি, অর্থাৎ টোটাল অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত আছে হলো 10টি। এর 10টি আছে, এর মধ্যে শূন্য সার্থক অঙ্ক নয়। শূন্যটাকে আমরা বলি অভাব জ্ঞাপক অঙ্ক অথবা সাহায্যকারী অঙ্ক। শূন্য সার্থক অঙ্ক না, অর্থাৎ সার্থক অঙ্ক আছে টোটাল 9টি। 18 নম্বর বলেছে -90 হতে বড় ঋণাত্মক সংখ্যা কোনটি? -90 হতে বড় ঋণাত্মক সংখ্যা হচ্ছে -80। এর উত্তর -80। জ্যামিতি শব্দের অর্থ কি? আমরা জানি জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে কি? ভূমির পরিমাপ। যেখানে জ্যা শব্দ হচ্ছে ভূমি আর মিতি শব্দ হচ্ছে কি? পরিমাপ। তার মানে জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে কি? ভূমির পরিমাপ। তলের মাত্রা কয়টি? দেখেন, যে কোনো তল মানে এটা একটা এই জিনিসটার মাত্রা হলো আমার অনলি 2টি। ওকে, আর জ্যামিতি সম্পর্কিত বইটার নাম কি? আমরা ক্লাস 6 এর একটা বই দেখেছি যে
ইউক্লিড লিখেছেন জ্যামিতি শব্দ মানে জ্যামিতি সম্পর্কিত বইটার নাম হচ্ছে কি এলিমেন্টস। ওই বইটার নাম হচ্ছে এলিমেন্টস, যিনি গ্রিক পণ্ডিত ইউক্লিড এই বইটা লিখেছে। 22 নম্বর প্রশ্ন, রেখাংশের প্রান্তবিন্দু কয়টি? দেখেন, এটা যদি একটা রেখা হয়, রেখাংশের প্রান্তবিন্দু থাকে দুইটা, মানে এই এতটুকু জায়গায় এটা হলো আমার একটা রেখাংশ, তাহলে এটা একটা প্রান্তবিন্দু, এটা একটা প্রান্তবিন্দু। রেখাংশের প্রান্তবিন্দু হচ্ছে দুইটা। বলছে বিন্দুর কি আছে? আমরা বিন্দুর সংখ্যায় পড়েছি যে যার উচ্চতা নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। অর্থাৎ এটা একটা বিন্দু, এর না আছে দৈর্ঘ্য, না আছে উচ্চতা, না আছে প্রস্থ, অর্থাৎ বিন্দুর শুধু কি আছে? অবস্থান আছে। এর উত্তর হচ্ছে কি অবস্থান। একটা গণিত বইয়ের তল কয়টি? যে কোনো ধরনের ঘনবস্তু হোক, আয়তকার হোক অথবা বর্গাকার, ঘনবস্তুর তল হচ্ছে থাকে টোটাল 6টি। এবং বলছে সরল কোণের পরিমাপ কত? দেখেন, একটা বিন্দুতে যখন দুইটা বাহু এসে যোগ হয়ে যায় তখন এই বিন্দুতে একটা কোণ উৎপন্ন করে। তো এইখানে আমরা দেখতেছি এটা যদি একটা সরল কোণ হয়, এইখানে 90 প্লাস হচ্ছে কি 90, তার মানে 90 হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। একটা সরল কোণের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি।